কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে আগাথা ক্রিস্টি রচিত দ্য বডি ইন দ্য লাইব্রেরি। আজ পাঠ করছি চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। 18। বেইজিল খুন করেছে বলছেন? আপনি কি সেই ম্যাজেস্টিক হোটেলের মেয়েটির কথা বলছেন? হ্যাঁ, কিন্তু ও তো একদম বাজে কথা। ঠিক সেই সময়ই বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল। দুহাতে কয়েকটা বোতল নিয়ে বেসিল ব্লেক দরজা খুলে ভেতরে ঢুকল। ডিনালি উঠে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বলে উঠল, উনি কি বলছেন শোনো তো? সেই মেয়েটাকে খুন করার অপরাধে তোমাকে নাকি গ্রেফতার করা হবে। ওহ ভগবান! বেসিল ব্লেকের হাত থেকে বোতলগুলো সোফার উপর পড়ে গেল। সে ধপ করে একটা চেয়ারে বসে পড়ে দুহাতে মুখ ঢাকল। বেসিল, আমি জানি এ কথা সত্য নয়। আমার দিকে তাকাও বেসিল, তুমি তো তাকে চিনতেই না, তাই না? হ্যাঁ, উনি ওকে জানতেন, বললেন মিস মার্পল। চুপ করুন, বেসিল তীক্ষ্ণ স্বরে বলে উঠল। ম্যাজেস্টিক হোটেলে দু একবার ওর সঙ্গে আমার দেখা হয়েছিল মাত্র। তুমি কথা বিশ্বাস করো ডিনা? ডিনা হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার উপরে তাহলে সন্দেহ পড়ছে কেন? কার্পেটটা কি করেছেন? মিস মার্পল বলে উঠলেন, ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর্তনাদের স্বরে বেসিলের গলা চিরে বেরিয়ে এলো কথাগুলো। কাজটা খুব বোকার মতো হয়ে গেছে। ওর মধ্যে নিশ্চয়ই মেয়েটির পোশাকের আঁশ লেগেছিল। হ্যাঁ, সেটা কিছুতেই তুলে ফেলতে পারিনি। এসব কি বলছো তোমরা? ডিনা তীব্র স্বরে চিৎকার করে উঠল। ওকে জিজ্ঞেস করো, তীক্ষ্ণ স্বরে বলল বেসিল। উনি মনে হচ্ছে সবই জানেন। আমি অনুমান করতে পারছি। তাহলে শুনুন বলছি, বললেন মিস মার্পল। আমার মনে হয় এক পার্টিতে আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর আপনি গাড়ি চালিয়ে এখানে চলে এসেছিলেন। সে রাতে মাত্রা ছাড়িয়ে পান করার ফলে সময়টা নিশ্চয়ই খেয়াল করতে পারেননি। রাত প্রায় 2টোর সময় বাড়িতে ফিরে এসেছিলাম, বলল বেসিল। দরজা খুলে আলো জ্বালাতেই চোখে পড়ল। হ্যাঁ, বাকিটা আমি বলছি, বললেন মিস মার্পল। দেখলেন সামনে কার্পেটের উপরে একটা মেয়ের অসাড় দেহ পড়ে আছে, শান্ত পোশাকে শ্বাসরুদ্ধ একটি মেয়ে। হ্যাঁ, মুখ প্রায় নীল হয়ে গিয়েছিল, ফোলা। দেখে মনে হয়েছিল অনেকক্ষণ আগেই মারা গিয়েছিল, কিন্তু সে পড়েছিল আমারই শোবার ঘরে। বলতে বলতে কেঁপে উঠল বেসিল। আমার ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তে ডিনা এসে পড়বে। ওই অবস্থায় আমাকে দেখলে ভেবে নেবে আমি মেয়েটিকে খুন করেছি। সেই মুহূর্তে একটা মতলব মাথায় এসে গেল। নাকুচু দাম্ভিক বুড়ো ব্যান্ডটির কথা মনে পড়ল। আমাকে বরাবর অবজ্ঞার দৃষ্টিতে দেখে। তাকে জব্দ করার জন্য মৃত স্বর্ণকেশীকে ব্যান্ট্রির লাইব্রেরিতে চালান করে দিলাম। সকালে কিন্তু পুলিশ এখানেই চলে আসে, সেই চিফ কনস্টেবল। ইচ্ছে করেই লোকটির সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। এসব ঘটনা যখন ঘটছে তখনই ডিনা এসে পড়ে। ডিনা জানালার বাইরে তাকালো, বলল, একটা গাড়ি আসছে, অনেকগুলো লোক রয়েছে ভিতরে। খুব সম্ভব ওরা পুলিশ, বললেন মিস মার্পল। বেসিল ব্লেক উঠে দাঁড়ালো, হাসবার চেষ্টা করল। তাহলে এর সঙ্গে আমি জড়িত? ভালো কথা। ডিনা, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের পারিবারিক উকিল বুড়োসিমের কাছে যেও। মার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা জানিও। ভেঙে পড়ার কিছু নেই। আমি খুন করিনি, সবই ঠিক হয়ে যাবে। ঘরে ঢুকলেন ইন্সপেক্টর স্ল্যাক, সঙ্গে একজন। মিস্টার বেসিল ব্লেক? হ্যাঁ। গত 20 সেপ্টেম্বর রাতে রুবিকিন নামে একটি মেয়েকে খুন করার অভিযোগে আপনাকে গ্রেফতারের পরোয়ানা রয়েছে। আমার সঙ্গে আপনাকে আসতে হবে। বেসিল মাথা নিচু করল, ডিনাকে দেখল, বলল, বিদায় ডিনা। ইন্সপেক্টর স্ল্যাক মিস মার্পলের উপস্থিতি লক্ষ্য করে সুপ্রভাত জানালেন। উৎসাহে তিনি টকবক করছিলেন। কার্পেটটা হাতে পেয়েছিলেন। তাছাড়া গাড়ি রাখার জায়গার লোকটাকে জিজ্ঞেস করতে জানতে পেরেছিলেন বেসিল ব্লেক রাত 11টার সময় চলে এসেছিল। বেসিলকে বিকারগ্রস্ত বলেই মনে হচ্ছিল তার।
প্রথমে রিভস মেয়েটাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, পরে নিজের গাড়ি নিয়ে পার্টিতে চলে আসে, তারপর ডেনমাউথে, তারপর রুবিকিনকে এখানে এনে গলা টিপে মেরে কর্নেল ব্যান্ট্রি লাইব্রেরিতে ফেলে আসে। যৌন উন্মাদ ছাড়া কিছুই নয়। ছকটা নিজের মনে গোছাতে গোছাতে বেসিলকে নিয়ে বেরিয়ে যান স্ল্যাক। ডিনা মিস মার্পলের দিকে তাকালো, তার চোখে কাতরতা। আমি জানি না আপনি কে, কিন্তু বেসিল কখনো এমন কাজ করেনি। আমি জানি সে করেনি, কে করেছে তাও জানি, তবে প্রমাণ করতে একটু সময় লাগবে। 19 বাড়ি ফিরেই স্টাডি রুমে ঢুকলেন মিসেস ব্যান্ট্রি। রাজকীয় ভঙ্গিতে ঘোষণা করলেন, আমি ফিরে এলাম আর্থার। কর্নেল ব্যান্ট্রি লাফিয়ে উঠেই স্ত্রীকে আদর করে কাছে টেনে নিলেন। খুব ভালো হলো। স্বামীর দিকে তাকিয়ে মিসেস ব্যান্ট্রির মনে হলো তিনি যেন কেমন চুপসে গেছেন, একটু কৃশ, চোখের কোণে কালি পড়েছে। ড্যানমাউথে কেমন কাটালে বলো, বললেন কর্নেল ব্যান্ট্রি। খুব মজা হলো। তুমি তো জেফারসনদের পছন্দ করতে, তুমি গেলে খুব আনন্দ হতো। যেতে পারলাম না, অনেক কাজ। ব্র্যাডফোর্ডশায়ারে তোমাদের সভা কেমন হলো? তুমিই তো সভাপতি। কিন্তু মানে আমি যাইনি। মিসেস ব্যান্ট্রি থমকে গেলেন, কড়া স্বরে বললেন, বৃহস্পতিবার ডাফের সঙ্গে ডিনারের কথা ছিল। ও হ্যাঁ, সেটা বন্ধ রাখা হয়েছিল, ওদের রাঁধুনি অসুস্থ। গতকাল তো জেলরদের কাছে যাওয়ার কথা ছিল। শরীর ভালো নেই বলে ওদের টেলিফোন করে জানিয়ে দিয়েছিলাম। খুবই বিরস মুখে বসেছিলেন মিসেস ব্যান্ট্রি। এমন সময় মিস মার্পল ঘরে ঢুকলেন। তোমাকে টেলিফোন করে কোথাও পেলাম না জেন, তাই ভাবছিলাম কি করব, বললেন মিসেস ব্যান্ট্রি। সব কিছুই বিশ্রী লাগছে। লোকে আর্থারকে এড়িয়ে চলতে আরম্ভ করেছে। ও কেমন যেন বুড়োটে হয়ে গেছে। জেন, তুমি একটা কাজ কর, আমার ভয় করছে। ভাবনার কিছু নেই ডলি, বললেন মিস মার্পল। কর্নেল ব্যান্ট্রি ঘরে ঢুকলেন। মিস মার্পলকে দেখে খুশি হলেন। একটা খবর দিতে এলাম, বললেন মিস মার্পল। রুবিকিনের হত্যাকারী হিসেবে বেসিল ব্লেককে পুলিশ গ্রেফতার করেছে। তবে সে খুন করেনি, সে লাশটাকে আপনার লাইব্রেরিতে এনে রেখেছিল। একদম বাজে কথা, নিশ্চয়ই খুন করেছে, বললেন কর্নেল ব্যান্ট্রি। সে মেয়েটির মৃতদেহ তার কটেজেই দেখতে পায়। গল্পটা পুলিশ বিশ্বাস করল? ভালো মানুষ হলে তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো উচিত ছিল। ঠিকই বলেছেন, বললেন মিস মার্পল, কিন্তু সবার স্নায়ু তো আপনার মতো দৃঢ় নয়। আজকালকার তরুণ প্রজন্ম একেবারেই আলাদা। একটু থেমে তিনি পরে বললেন, বেসিলের সম্পর্কে অনেক কথাই আমি শুনেছি। ছেলেটি 18 বছর বয়সে এআরপির হয়ে কাজ করছে। একবার একটা জ্বলন্ত বাড়িতে ঢুকে 4টি শিশুকে পরপর উদ্ধার করেছিল। এরপর একটা কুকুরকে বাঁচাতে জ্বলন্ত বাড়িটাতে ঢুকেছিল। সবাই ওকে বারণ করেছিল। বাড়িটা ওর উপরেই ভেঙে পড়ে। ওকে উদ্ধার করা হয়েছিল, বুকে চোট লেগেছিল, বহুদিন শয্যাশায়ী ছিল। এরপরেই সে নকশা আঁকার কাজে হাত দিয়েছিল। হো, অসাধারণ, কর্নেল লজ্জিত স্বরে বললেন। আমি এত সব জানতাম না। বেসিল এসব বলে বেড়ায় না, বললেন মিস মার্পল। এটাই উপযুক্ত কাজ। ছেলেটা দেখছি যা ভেবেছিলাম তা নয়। না জেনে শুনে হঠাৎ কিছু ভেবে নেওয়া ঠিক কাজ হয়নি। যাই হোক, এটা খুবই দুর্বোধ্য ঠেকছে। আমার উপরে ও কেন খুনের দায় চাপিয়ে দেবার চেষ্টা করেছিল? আমার মনে হয় সে ঠিক এভাবে ব্যাপারটাকে ভাবতে চায়নি, বললেন মিস মার্পল। নেশাগ্রস্ত অবস্থায় ব্যাপারটাকে একটা তামাশা বলেই মনে করেছিল, আমার ধারণা। নেশাগ্রস্ত অবস্থায় কিছু করে থাকলে অবশ্য তাকে দোষ দেওয়া যায় না। আপনি বিশ্বাস করেন না সে খুন করেছিল? সে খুন করেনি এ ব্যাপারে আমি নিশ্চিত। কে করেছে সে বিষয়ে কোনো... মিস মার্পল মাথা নেড়ে সায় দিলেন। চেন, তুমি বাঁচালে। আমি জানতাম তুমিই পারবে। উচ্ছ্বসিত হয়ে উঠলেন মিসেস ব্যান্ট্রি। তাহলে খুনি কে? এই জন্যেই আপনার সাহায্য দরকার। আমরা যদি সমারসেট হাউসে যাই তাহলে সেটা পরিষ্কারভাবে জেনে যেতে পারব।
20। স্যার হেনরির মুখ গম্ভীর হল। তিনি বললেন, ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমি জানি আপনার কাছে এটা নীতিসম্মত বলে মনে হবে না, তবে অন্তত নিশ্চিত হয়ে নেবার পক্ষে এটা না করে উপায় নেই। মিস্টার জেফারসন যদি রাজি হন, তাহলে হারপারকেও তো সঙ্গে নিতে হয়। না, তার পক্ষে বেশি জেনে ফেলা ঠিক হবে না, তবে আপনি খানিকটা ইঙ্গিত দিয়ে রাখতে পারেন, যেমন কোনো বিশেষ ব্যক্তির উপর নজর রাখা বা ওই রকম কিছু একটা। হ্যাঁ, এটা করা চলতে পারে, স্যার হেনরি বললেন ধীরে ধীরে। আপনি কি আমাকে কোনো ইঙ্গিত করতে চাইছেন স্যার? সুপারিনটেনডেন্ট হারপার স্যার হেনরি ক্লিদারিংকে সসম্ভ্রমে জিজ্ঞেস করলেন। আমার বন্ধু আপনাকে যেটুকু জানাতে বলেছেন, আপনাকে আমি শুধু সেটুকুই জানাচ্ছি। এর মধ্যে গোপনীয়তা কিছু নেই। তিনি আগামীকাল ডেনমাউথে একজন সলিসিটারের কাছে যাচ্ছেন। একটা নতুন উইল করার ইচ্ছা তার। হারপারের ভ্রু কুঁচকে উঠল। তিনি বললেন, মিস্টার কনওয়ে জেফারসন একথা কি তার জামাতা ও পুত্রবধূকে জানিয়েছেন? আজ সন্ধ্যায় কথাটা জানাবেন। বুঝলাম। হারপার চিন্তিতভাবে বললেন, তাহলে বেসিল ব্লেকের অপরাধ সম্পর্কে আপনি নিশ্চিত নন স্যার? আপনি নিজে নিশ্চিত নিশ্চয়ই। মিস মার্পল, তিনিও কি নিশ্চিত? একটু থেমে আবার বললেন, আপনি সব ব্যাপার আমার হাতে ছেড়ে দিন স্যার। কয়েকজন লোককে লাগিয়ে রাখব, নতুন করে আর কোনো ঘটনা আমি ঘটতে দেব না। আরেকটা কথা। স্যার হেনরি এক টুকরো কাগজ টেবিলের উপর এগিয়ে ধরে বললেন, এই কাগজটা দেখে নাও। কাগজটার উপর চোখ বুলিয়েই হারপারের মুখভাব বদলে গেল। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, এই ব্যাপার? তাহলে গোটা ব্যাপারটাই অন্যরকম দাঁড়িয়ে গেল। এটা খুঁজে বের করলেন কি করে? বিয়ের ব্যাপারে মেয়েদের আগ্রহের কথাটা তো তোমার অজানা নয়। তার উপরে স্যার বয়স্কা অবিবাহিতা স্ত্রীলোক। স্যার হেনরি নিচে নেমে এসে পোর্টারের কাছে খোঁজ নিলেন মিস্টার গ্যাসকেলের। সে জানালো, তিনি তো এইমাত্র গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, লন্ডন যাবেন। মিসেস জেফারসন? তিনিও একটু আগেই শুতে গেলেন। লাউঞ্জ আর বলরুমের দিকে একবার তাকিয়ে নিলেন স্যার হেনরি। বলরুমে নাচ গান চলছে। শুতে যাবার সময় হয়ে গিয়েছিল। স্যার হেনরি উপরে উঠে গেলেন। রাত তখন 3টে। নিস্তব্ধ চরাচর। শান্ত সমুদ্রের বুকে লুটোপুটি খাচ্ছে চাঁদের আলো। কনওয়ে জেফারসনের শোবার ঘর থেকে তার চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। বালিশে পিঠ রেখে উঁচু হয়ে শুয়েছিলেন তিনি। বাইরে বাতাসের বেগ কমে এসেছিল, তবু একসময় জানালার পর্দা নড়ে উঠল। কয়েক মুহূর্ত পরেই সামান্য ফাঁকা হলো পর্দা। তার আড়ালে চাঁদের আলো আধারিতে দেখা গেল একটা অস্পষ্ট ছায়ামূর্তি। পর্দা আবার যেমনকার তেমনি হয়ে গেল। চারপাশে অখণ্ড নিস্তব্ধতা। ঘরের ভেতরে সন্তর্পণে একজন আগন্তুক নড়ে চড়ে উঠল। নিঃশব্দে পা ফেলে বিছানার দিকে এগিয়ে চলেছে। বালিশের উপরে গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ তবু থামল না। মিস্টার জেফারসন তৈরি হয়েই ছিলেন। বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে চামড়ার কিছু অংশ টেনে ধরলেই হয় এখন। অপর হাতে ধরা হাইপোডার্মিক সিরিঞ্জটা কাজে লাগাতে পারবেন। ঠিক এমনই সময়ে অন্ধকারের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে সিরিঞ্জ ধরে রাখা হাতটা চেপে ধরল। অন্য হাত তার দেহটা সবলে জাপটে ধরল। অন্ধকারের ভেতরে ভাবলেশহীন একটা কণ্ঠস্বর জেগে উঠল, না, এ কাজ করতে দেব না। ছুঁচটা আমার চাই। দপ করে আলো জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে বালিশে পিঠ রেখে জেগে থাকা মিস্টার জেফারসন দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে রুবি কিনের হত্যাকারী। 21। আপনার তদন্তের কৌশলটা আমাদের জানতে ইচ্ছে করছে মিস মার্পল। সবার প্রথমে কথা বললেন স্যার হেনরি ক্লিদারিং। আমার জানার আগ্রহ হচ্ছে প্রথমে কিভাবে আপনি সন্দেহ করতে শুরু করলেন, বললেন সুপারিনটেন্ডেন্ট হারপার। এবারেও আপনি বাজিমাত করলেন মিস মার্পল। আপনি সত্যি অসাধারণ। গোড়া থেকে সব কথা আমরা শুনতে চাই, বললেন কর্নেল মেলচেট। মুহূর্তের জন্য মুখ লাল হয়ে উঠলেও সচেতনভাবে সামলে নিলেন মিস মার্পল। সপ্রতিভ কণ্ঠে তিনি বললেন, আমার পদ্ধতির কথা শুনলে আপনাদের সকলেরই
খুবই অপেশাদার সুলভ বলে মনে হবে। আসলে কি জানেন, বেশিরভাগ মানুষই, এমনকি পুলিশও সরলভাবে সব কিছুই বিশ্বাস করে নেয়। আমি কিন্তু উল্টো। পাপে ভরা পৃথিবীর কোনো কিছুই আমি নিজে যাচাই না করে কখনো বিশ্বাস করি না। এটাই সঠিক মনোভাব, বললেন স্যার হেনরি। একেবারে গোড়া থেকেই এই ঘটনার কয়েকটা বিষয় ঠিক বলে ভেবে নেওয়া হয়েছিল, বললেন মিস মার্বল। কিন্তু এই ঘটনাগুলো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম। নিহত মেয়েটির বয়স খুবই অল্প ছিল। দাঁতের নখ কাটার অভ্যাস ছিল তার। লক্ষ্য করেছিলাম তার দাঁত একটু বাইরে ঠেলে বেরিয়ে থাকত। ছেলেবেলা থেকে দাঁতে নখ কাটার অভ্যাস বন্ধ করতে না পারলে সহজে দূর করা যায় না। এত অল্প বয়সী একটি মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক। বুঝতে পেরেছিলাম শয়তান চরিত্রের লোক ছাড়া এমন নৃশংস কাজ কারোর পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা শুরু থেকেই ছিল বড় গোলমেলে। মৃতদেহটা পাওয়া গিয়েছিল কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরি ঘরে। যোগাযোগ ভেবে নেওয়া খুবই কঠিন। আসলে ব্যাপারটা ওলটপালট হয়ে গিয়েছিল, তাই এমন গোলমেলে হয়ে উঠেছিল। আসল মতলবটা ছিল মৃতদেহটার দায় বেসিল ব্লেকের কাঁধে চাপিয়ে দেয়া। অনেক দিক থেকেই তাকে ফাঁসানো যেত, কিন্তু সে মৃতদেহটা কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরিতে চালান করে দিয়েছিল। আসল খুনি এতে খুবই অস্বস্তিতে পড়ে গিয়েছিল, আর আমাদেরও অনেকটা সময় নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবেই পুলিশের সন্দেহ মিস্টার ব্লেকের উপরেই পড়ত। খোঁজ নিলেই তারা জানতে পারত সে মেয়েটিকে চিনত। আরও জানা যেত সে অন্য আরেকটি মেয়ের সঙ্গেও মেলামেশা করে। পুলিশ ধরে নিত রুবি কোনোভাবে ব্ল্যাকমেল করতে এসেছিল মিস্টার ব্লেককে। তখন তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। নৈশ ক্লাবগুলোতে সাধারণত এ ধরনের অপরাধী ঘটে থাকে, কিন্তু ব্যাপারটা ঘুরে গিয়েছিল অন্যদিকে। সকলের দৃষ্টি পড়েছিল জেফারসন পরিবারের উপর, আর এই ব্যাপারটাই বিশেষ একজনের খুবই বিরক্তির কারণ হয়ে উঠেছিল। আমার যে প্যাঁচালো মন, আগেই তা বলে দিয়েছি। কোনো কিছু সোজাভাবে নিতে আমি অভ্যস্ত নই। আমি অর্থের দৃষ্টিকোণ থেকেই ব্যাপারটা দেখার চেষ্টা করি। অবশ্য এরকম না ভেবে উপায় ছিল না। বুঝতে পেরেছিলাম মেয়েটির মৃত্যুতে লাভবান হবে দুজন লোক। 50,000 পাউন্ড নেহাত ছেলেখেলা নয়, বিশেষ করে যার অর্থনৈতিক অবস্থা সঙ্গীন। ওই দুজন লোকেরও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, যদিও তাদের দুজনকেই বাইরে থেকে খুবই ভদ্র মানুষ বলে মনে হয়েছিল। সন্দেহ করার মতো নয়, তবু কিছুই তো বলা যায় না। মিসেস জেফারসন যেভাবে জীবন কাটিয়ে চলেছিলেন, শ্বশুরের উপর নির্ভরশীলতার জীবন, তাতে তিনি হাঁপিয়ে উঠেছিলেন। গত গ্রীষ্মকাল থেকে তার মধ্যে অসহিষ্ণুতা প্রকাশ পেতে শুরু করেছিল। যদিও তিনি জানতেন, ডাক্তার জানিয়েছিলেন তার শ্বশুর বেশি দিন বাঁচবেন না। রুবিকিনের আবির্ভাব না হলেও অবস্থাটা মোটামুটি মানিয়ে নিয়ে চলার মতোই ছিল। মিসেস জেফারসন তার ছেলেকে খুবই ভালোবাসতেন। সন্তানের ভালোর জন্য কোনো অপরাধকে নৈতিক দিক থেকে সঠিক বলে মনে করে এমন বহু স্ত্রীলোক দেখা যায়। মিসেস জেফারসন ছিলেন সেই শ্রেণীর। মিস্টার মার্ক গ্যাসকেল স্বভাবতই সন্দেহ করার মতো মানুষ। তিনি জুয়ায় আসক্ত ছিলেন। তার নৈতিক চেতনাও তেমন জোরালো ছিল না, তবু তাকে আমি উপেক্ষা করেছিলাম। বিশেষ কতগুলো কারণে আমার ধারণা হয়েছিল এই হত্যার ঘটনার সঙ্গে কোনো স্ত্রীলোক জড়িত। তবে এই দুজনের ব্যাপারটা অর্থের দৃষ্টিকোণ থেকে দেখেও আমি হতাশ হয়েছিলাম, কেননা রুবিকিনের মৃত্যুর সময়ে এদের দুজনেরই জোরালো অ্যালিবাই ছিল। এরপরেই পাওয়া গেল দগ্ধ গাড়িটা, আর তার মধ্যে পামেলা রিভসের দেহ। এই ঘটনার পরেই সমস্ত কিছু আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। আমি বুঝে গেলাম এই অ্যালিবাইয়ের কোনো মূল্য নেই। এভাবে মূল ঘটনার দুটো অংশ আমার হাতে এলো, কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য হওয়া সত্ত্বেও দুটো ঘটনাকে মেলাতে পারছিলাম না। বুঝতে পারছিলাম কোথায় একটা যোগসূত্র আছে, কিন্তু আমি তা খুঁজে পাচ্ছিলাম না। যে লোকটিকে অপরাধী বলে সন্দেহ করছিলাম, তার কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বীকার করতেই হয়, আমি খুবই বোকামি করে ফেলেছিলাম। ডিনালির সঙ্গে দেখা হবার পর কথাটা আমার মনে পড়ে, অথচ অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। বিবাহ, সমারসেট হাউস, কেবল মিস্টার গ্যাসকেল বা মিসেস জেফারসনের বিয়েই নয়, আরও একটা বিয়ের সম্ভাবনা ছিল। ওই দুজনের কারো বিয়ে হয়ে থাকলেও এই বিয়ের চুক্তিতে অন্য আরেকজনেরও জড়িত থাকার কথা।
রেমন্ডের মনে এমন ভাবনা থাকতেই পারত যে একজন ধনী স্ত্রী পাবার তার সম্ভাবনা ছিল। মিসেস জেফারসনের প্রতি সে গভীরভাবে আকৃষ্ট ছিল, আর তার প্রেরণাতেই মিসেস জেফারসন একটা সময়ে বৈধম্যের জীবন থেকে বেরিয়ে আসার জন্য বিশেষভাবে চঞ্চল হয়ে উঠেছিলেন। রেমন্ড ছাড়া আরেকজন ছিলেন, তিনি হলেন মিস্টার ম্যাকলিন। তাকে মিসেস জেফারসন খুবই পছন্দ করতেন, শেষ পর্যন্ত হয়তো তিনি তাকেই বিয়ে করতেন। মিস্টার ম্যাকলিন আর্থিক দিক থেকে খুবই দুরবস্থার মধ্যে ছিলেন, আর তিনি ডেন মাউথ থেকে সে রাতে খুব দূরেও ছিলেন না। সে কারণেই আমার ভাবনা চিন্তা আমি একজনের মধ্যেই কেন্দ্রীভূত করে নিয়েছিলাম, কেননা এদের যে কোনো একজনের পক্ষে কাজটা করে ফেলা অসম্ভব কিছু নয়। তবে ওই দাঁতে নখ কাটার ব্যাপারটাই আমাকে জানিয়ে দিয়েছিল খুনি কে। সেই নখ? সবিস্ময়ে বলে উঠলেন স্যার হেনরি। একটা নখ ভেঙে যাওয়ায় বাকি নখ তো সে কেটে ফেলেছিল। কথাটা কিন্তু ঠিক নয় স্যার হেনরি, কেননা দাঁতে কাটা নখ আর এমনি ভেঙে যাওয়া নখ কিন্তু আলাদা। মেয়েদের নখ সম্বন্ধে যাদের ধারণা আছে তারা আমার কথাটা অস্বীকার করবেন না। নখগুলো ছিল বাস্তব ঘটনা, তা না হলে আরেকটা অর্থই হতে পারে। কর্নেল ব্যান্ট্রি লাইব্রেরি ঘরে যে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেটা রুবিকিনের নয়। যে এই ঘটনার সঙ্গে জড়িত এই সূত্র সরাসরি তার দিকেই অঙ্গুলি নির্দেশ করছিল। লাশটা শনাক্ত করেছিল জোসি। সে ভালোভাবেই জানত দেহটা রুবিকিনের নয়। লাইব্রেরি ঘরে দেহটা দেখার পরে সে খুবই ধাঁধায় পড়ে গিয়েছিল। সব রহস্য ফাঁস করে দেবার মুখে প্রায় চলে এসেছিল সে, কারণ সে জানত দেহটা কোথায় পাওয়ার কথা ছিল। সে জানত দেহটা পাওয়ার কথা ছিল বেসিল ব্লেকের কটেজে। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়বে, জোসেই বেসিলের দিকে ইঙ্গিত করেছিল। সে রেমন্ডকে জানিয়েছিল রুবি হয়তো ফিল্মের লোকটার কাছে গিয়ে থাকতে পারে। আরও একটা কাজ সে আগেই করে রেখেছিল। বেসিলের একটা ফটো রুবির হাত ব্যাগে তার অগোচরে ঢুকিয়ে রেখেছিল। জোসি এমন একটা মেয়ে যে টাকা ছাড়া দুনিয়া আর কিচ্ছু চেনে না। তার বাস্তব জ্ঞান টনটনে আর অত্যন্ত কুটিল। এসব মানুষ নখের মতোই শক্ত ধাতের হয়ে থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে? দেহটা যখন রুবিকিনের নয় তখন অবশ্যই আর কারো হবে। কিন্তু সে কে? সম্ভাবনা তো একটাই, যে মেয়েটি নিরুদ্দেশ বলে জানা যায় নিশ্চয়ই তার দেহ। সে হলো পামেলা রিভস। বয়সের দিকটা লক্ষ্য করুন। রুবির ছিল 18, পামেলা 16। দুজনেই স্বাস্থ্যবতী এবং অপক্ষ। আমি ব্যাপারটা একটু নেড়েচেড়ে ভাববার চেষ্টা করলাম। পেছনে এমন কি ব্যাপার কি কাজ করছে যাতে ব্যাপারটাকে এমন গোলমেলে করে তুলবার দরকার হলো। আমি একটাই সম্ভাবনা খুঁজে পেলাম, সেটা হলো কোনো বিশেষ ব্যক্তির জন্য অ্যালিবাই তৈরি করা। তাহলে সেই বিশেষ ব্যক্তিটি কে? রুবিকিনের মৃত্যুর ক্ষেত্রে অ্যালবাই ছিল 3 জনের ক্ষেত্রে, মার্ক গ্যাসকেল, মিসেস জেফারসন আর জোসির। ওদের পরিকল্পনা কিভাবে কাজ করেছিল সেটা খুঁজে পাওয়া আপাত দৃষ্টিতে খুবই কঠিন বলে বোধ হবার কথা, অথচ ব্যাপারটা ছিল খুবই সরল। প্রথমত বেছে নেওয়া হয়েছিল হতভাগ্য পামেলাকে। ফিল্মের টোপ ফেলে তাকে সহজেই বশ করা গিয়েছিল। ফিল্মে নামার সম্ভাবনাটাকে খুব বিশ্বাসযোগ্যভাবে তার সামনে তুলে ধরেছিল মার্ক গ্যাসকেল। লোভ সামলাতে না পেরে টোপ গিলে নিয়েছিল সে। মার্ক গ্যাসকেল তার জন্য হোটেলে অপেক্ষা করেছিল। পামেলা হোটেলে আসে। সে মেয়েটিকে পাশের দরজা দিয়ে জোসির কাছে নিয়ে যায়। মেয়েটিকে তার পরিচয় দেয় একজন মেকআপ বিশেষজ্ঞ বলে। হতভাগ্য সরল মেয়েটির কথা ভাবলে আমার সত্যিই খুব কষ্ট হয়। বাথরুমে বসে জোসি ওর চুল আর মুখে প্রসাধনী লাগিয়ে দেয়, হাত ও পায়ের নখে নখ পালিশ লাগিয়ে দেয়। এরই মাঝখানে তাকে ওরা সম্ভবত কোনো আইসক্রিম বা সোডার মধ্য দিয়ে ওষুধও প্রয়োগ করে, ফলে পামেলা আচ্ছন্ন হয়ে পড়ে। শুনেছি হোটেলের ঘরগুলো সপ্তাহে একবার মাত্র সাফ করা হয়। এই সুযোগটা ওরা নিয়েছিল। পাশের কোনো খালি কামরাতেই তারা পামেলাকে রেখে দেয়। ডিনারের পর মার্ক গ্যাসকেল তার গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। সে জানিয়েছিল সমুদ্রের দিকে যাচ্ছে। সেই সময়েই সে পামেলার দেহ মিস্টার ব্লেকের কটেজে নিয়ে যায়। গাড়িতে তুলবার আগেই রুবির একটা পুরনো পোশাক পামেলাকে পরিয়ে নিয়েছিল। তখনও সে মারা যায়নি, অজ্ঞান হয়েছিল। তারপর কটেজে চুল্লির সামনে কার্পেটের উপরে নামিয়ে দেয়।
তারপর পামেলার ফ্রকের বেল্ট দিয়ে সে তাকে শ্বাস রোধ করে খুন করে। স্বস্তির বিষয় যে এই নৃশংস কাজটা বেচারি মেয়েটা টের পায়নি। ওই নিষ্ঠুর লোকটা মার্ক গ্যাসকেল ওকে ফাঁসির দড়িতে ঝুলতে না দেখলে আমার শান্তি হবে না। রাত 10টার মধ্যেই সমস্ত কাজ সারা হয়ে গিয়েছিল। মিস্টার ব্লেকের কটেজ থেকে বেরিয়ে সে দ্রুত গাড়ি হাঁকিয়ে হোটেলে ফিরে যায়। সেই সময় রুবি কিন রেমন্ডের সঙ্গে নাচছিল। মেয়েটা সবসময় জোসি যেভাবে বলতো তাই মেনে চলতে অভ্যস্ত ছিল। আমার ধারণা জোসি আগেই তাকে কিছু বলে রেখেছিল। সেই মতোই সে নাচের শেষে পোশাক বদলে জোসির ঘরে চলে এসেছিল। তাকেও মাদক প্রয়োগ করা হয়েছিল, যার ফলে দেখা গেছে তরুণ বার্টলেটের সঙ্গে কথা বলার সময় সে হাই তুলছিল। রেমন্ডস জোসিকে জানিয়েছিল রুবিকে কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে রাতের দ্বিতীয় নাচের সময় হয়ে আসছিল। জোসি রেমন্ডকে নিয়ে ওকে খুঁজতে আসে। রুবির ঘরে অনুসন্ধান করা হয়, তবে রুবির ঘরে ঢুকেছিল জোসি নিজে, আর কেউ না। সম্ভবত সেই সময়ই সে মেয়েটিকে শেষ করে। হয় ইঞ্জেকশন দিয়েছে, নয়তো মাথায় আঘাত করেছে। এরপর নিচে গিয়ে জোসি রেমন্ডকে বলে রুবির বদলে সেই তার সঙ্গে নাচবে, এবং দুজনেই নাচে অংশ নেয়। তারপর শুতে যায়। রুবির দেহ সেভাবেই পড়েছিল। ভোরে উঠে জোসি রুবিকে পামেলার পোশাক পরিয়ে দেয়, পাশে সিঁড়ি দিয়ে তাকে বাইরে নিয়ে যায়। জোসির বয়স কম, স্বাস্থ্যবতী, কাজটা করতে তার কোনো অসুবিধা হয়নি। এরপর সে বার্টলেটের গাড়ি নিয়ে 2 মাইল দূরে খনির দিকে চলে যায়। গাড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর সে আবার হোটেলে ফিরে আসে। সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন মিস মার্পলের ব্যাখ্যা। সবার আগে কথা বললেন কর্নেল মেলচেট। খুবই জটিল ছক। কাজও নিখুঁত, বললেন মিস মার্পল। নখের গোলমালের ব্যাপারটা জোসি ঠিক লক্ষ্য করেছিল, সেজন্য সে কোনো ত্রুটি রাখতে চায়নি। রুবির একটা নখ ভেঙে শালের উপর লাগিয়ে রেখেছিল, যাতে পরে দরকার হলে বলতে পারে রুবি তার সব নখ কেটে ফেলেছে। হ্যাঁ, সব দিকেই সতর্ক নজর ছিল। হারপার বললেন, আপনি যে প্রমাণ পেয়েছিলেন তা ছিল কোনো স্কুলের মেয়ের কামড়ানো নখ। মার্ক গ্যাসকেল বেশি কথা বলে। রুবি সম্পর্কে সে বলেছিল তার দাঁত ভেতরে ঢোকানো, কিন্তু কর্নেল ব্যান্ট্রের লাইব্রেরিতে যে মৃতদেহ পাওয়া যায় তার দাঁত ছিল উঁচু, বাইরে ঠেলে বেরিয়ে আসা। কমনওয়ে জেফারসন গম্ভীর হয়ে বসেছিলেন। বলেন, শেষের ওই নাটকীয় দৃশ্যটাও নিশ্চয়ই আপনারই কল্পনাপ্রসূত মিস মার্পল। তা বলতে পারেন। সম্পূর্ণ নিশ্চিত হবার জন্যই পরিকল্পনাটা নিতে হয়েছিল। ব্যাপারটা হলো, আপনি একটা নতুন উইল করতে চলেছেন। এই কথা এরা দুজন যখনই শুনল, বুঝতে পারল তার আগেই একটা কিছু করা দরকার। তাদের দরকার টাকার জন্য ইতিমধ্যেই 2টো খুন করা হয়েছিল। প্রয়োজনে তৃতীয় খুনটি করবার জন্যও তারা পিছপা ছিল না। মার্ককে ঝামেলার বাইরে রাখার দরকার ছিল নানা কারণেই। তাই অ্যালিবাই তৈরি করার উদ্দেশ্যেই সে লন্ডনে চলে গিয়েছিল। সেখানে সে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় ডিনার খায়, পরে নৈশ ক্লাবেও যায়। কাজটা করার দায়িত্ব ছিল জোসির, মিস্টার জেফারসনের মৃত্যু ঘটানো। রুবির মৃত্যুর দায় তখনও তারা বেজিলের উপরেই চাপাতে চাইছিল। তাই তাদের প্রমাণ করবার দরকার ছিল মিস্টার জেফারসনের মৃত্যুটা হয়েছে হার্ট ফেল করে। সুপারিনটেন্ডেন্টের কাছে শুনলাম সিরিঞ্জে ডিজিটালিস্ট ছিল। এরকম অবস্থায় মৃত্যুকে যে কোনো ডাক্তারই হার্টের গোলমাল বলেই রায় দিতেন। ইতিমধ্যে জোসি ব্যালকনিতে একটা পাথরের বল আলগা করে রেখেছিল। তার উদ্দেশ্য ছিল সেটা পরে মাটিতে আছড়ে ফেলে আচমকা কোনো শব্দ তৈরি করা। সকলে ধরে নিত সেই প্রচণ্ড শব্দের ধাক্কাতেই মিস্টার জেফারসনের মৃত্যু ঘটেছে। ওহ, বিশ্বাস করা যায় না, একেবারে জ্যান্ত শয়তান, বললেন মেলচেট। তাহলে তৃতীয় মৃত্যুটা বলছেন হতো কমনওয়ে জেফারসন, বললেন স্যার হেনরি। ওহ না, বললেন মিস মার্পল। আমি বলেছিলাম বেজিল ব্লেকের কথা। তাকে ফাঁসিতে ঝোলাবার জন্যেই ওরা উঠে পড়ে লেগেছিল। চতুর্থ পর্বের সমাপ্তি এখানেই।